আমার যদি অনুমান সত্য হয় তাহলে সমস্ত কাজ শেষ করে আমরা ইনশাআল্লাহ জুন জুলাইয়ের মধ্যে ব্যবসায়িক কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আমি বর্তমান যে পর্ষদ আছে মহামান্য হাইকোর্ট থেকে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তাদেরকেও আমি সহযোগিতা করতেছি পরোক্ষভাবে, কারণ আমার তো সরাসরি সেখানে গিয়ে তাদের সাথে বসে মিটিং করার সেই সুযোগ নেই। যাই হোক, তারাও আন্তরিক ব্যবসা শুরু করার জন্য এবং ব্যবসাটাকে সম্পূর্ণ আধুনিকভাবে শুরু করার চিন্তা ভাবনা করেছি। গতকালকেও আমরা অনেক লম্বা মিটিং করেছি ব্যবসা শুরু করার উদ্দেশ্যে। তাই ব্যবসা শুরু হচ্ছে, এই ব্যাপারে আপনারা অস্থির হবেন না, অধৈর্য হবেন না, শুধু ধৈর্য ধারণ করেন, সময় মতো ব্যবসা শুরু হয়ে যাবে। সরকারের যে সমস্ত যথাযথ কাগজপত্র এগুলা সংগ্রহ করে এগুলো পূরণ করে অফিস নিয়ে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী কর্মকর্তা নিয়ে আমাদের প্রয়োজনীয় যে পণ্য, যে পণ্যটা আমরা বাজারজাত করবো সেই পণ্যকে আমরা উৎপাদন করে সবকিছু মিলিয়ে আমরা ব্যবসা শুরু করবো। এটা গেল আমার আজকের প্রথম এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বিনিয়োগের টাকা কিভাবে ফেরত পাবেন, কবে থেকে ফেরত পাবেন। দেখেন, বিনিয়োগ করা হয়েছে দুইটা প্রতিষ্ঠানে। একটা হচ্ছে দেশটির ট্রি প্ল্যান্টেশনে প্রায় 17.5 লক্ষ লোক, প্রায় 37 লক্ষ প্যাকেজ আপনারা বিনিয়োগ করেছেন। বিভিন্ন রকমের প্যাকেজ ছিল, কোনোটা 15টা গাছের চারা, কোনোটা 30টা গাছের চারা, এইভাবে প্রায় 37 লক্ষ, যার গাছের সংখ্যা কম বেশি 5 কোটি। আমরা 1 কোটি গাছ রোপণ করতে করতে আমাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে, নাহলে যে বছর বন্ধ করে দেওয়া হয়েছে ওই বছরে আরো 1 কোটি গাছ রোপণ করা হয়েছে। তো এটা ছিল চলমান প্রক্রিয়া। তবে যে 1 কোটি গাছ রোপণ করা হয়েছে সেই 1 কোটি গাছ যদি সম্পূর্ণ থাকতো আমরা অনেক লাভে চলে যেতাম, কিন্তু এখন সেই গাছগুলো নাই, আছে মোটামুটি। সেই গাছ দিয়ে আপনাদের মূল বিনিয়োগের টাকা ফেরত দেওয়া সম্ভব। তাছাড়া ওই কোম্পানির বিনিয়োগে আমরা অত টাকা খরচ করিনি, অনেক বড় একটা অংশ আমরা খরচ করেছি আপনাদের পক্ষে। আরো 14টা কোম্পানিতে বিনিয়োগ করেছি ট্রি প্ল্যান্টেশনের টাকা, ট্রি প্ল্যান্টেশন কোম্পানির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে না। অর্থাৎ সেই টাকার মালিকও আপনারা। 14টা কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। আর আপনাদের এই কোম্পানির নামে অনেক সম্পত্তি ক্রয় করা হয়েছে, যে সম্পত্তির অনেক দাম আছে। আর সেই সম্পত্তিকে যদি আমরা ডেভেলপ করি তাহলে তো আপনাদেরকে লাভও দেওয়া যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যদি আপনারা মূল টাকা ফেরত চান সেটা সম্ভব দেয়া, আর যদি মূল টাকা ফেরত নিতে চান এখনই, তাহলে তখন কিন্তু লাভ সংযোজন করে দেওয়া সম্ভব না, কারণ কোম্পানি বন্ধ ছিল 12 বছর, কোম্পানিতে ব্যবসা করতে পারেনি। আর যদি বলেন না আরো কিছুদিন আমরা রাখলাম বিনিয়োগের টাকা, আমাদেরকে লাভ দিয়েন, তাহলে আরো 2 থেকে 3 বছর পরে যদি টাকা ফেরত নিতে চান তখন আপনাকে আর 12 বছর গাছের লাভের জন্য অপেক্ষা করতে হবে না। আমি তো মনে করি সর্বোচ্চ 3 বছর সময়ের মধ্যে গাছের যে প্রজেক্ট, কারণ গাছের যে কোম্পানি ট্রি প্ল্যান্টেশন, এরা কিন্তু রিয়েল এস্টেট বিজনেস করবে এই 3 বছরের মধ্যে, সেখান থেকেও লাভ আসবে। এখন আপনি গাছে বিনিয়োগ করছেন এই কথা বললে আমি বসে থাকতে চাই না। লাভ, ব্যবসায়িক লাভ যে কোনো জায়গা থেকে আসলে যদি কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা বিভাগের সদিচ্ছা থাকে তাহলে দেওয়া সম্ভব। সেই দেওয়াটা কিভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে দিতে হবে, কারণ আমি জানি তারা একটু কনফিউজ। বর্তমান পর্ষদ কিভাবে দেওয়া যাবে তাদের আসলে ধারণা নাই, এটা তাদের দোষ নাই, কারণ তারা ওইভাবে কোম্পানিটাকে গবেষণা করে নাই। আসতেছি মাল্টিপারপাসের কথা। মাল্টিপারপাসের অধীনে আপনার কোম্পানি হয়েছে 24টা। যারা মাল্টিপারপাসে বিনিয়োগ করেছেন তারা কিন্তু একটা কোম্পানি নয়, আরো 24টা কোম্পানির মালিক আপনারা। সেই কোম্পানিগুলোর মধ্যে আছে জুট মিল আছে, আনন্দ সিনেমা হল আছে, কক্সবাজার 5 স্টার হোটেল আছে, তারপরে চুয়াডাঙ্গার আপনার হাইটেক আছে, আপনার হাইটেক ফুড ইন্ডাস্ট্রি আছে। এভাবে আরো অনেক জায়গা সম্পত্তি আছে, অনেক বিল্ডিং এর প্রজেক্ট আছে, রিয়েল এস্টেট হাউজিং আছে। এইভাবে অনেক টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে যেখানে আপনাদের প্রচুর লাভ আসবে। আবারও বলি, যদি লাভ ছাড়া আপনি এখনই পুঁজি ফেরত চান তাহলে আপনি ঠকবেন, নিয়েন না এটা, কারণ আপনি অপেক্ষা করেন। এমনও হতে পারে যারা মাল্টিপারপাসে আছেন তাদের জন্য সংবাদটা একটু ভালো, যে আগামী বছর জুন জুলাইতে আপনারা, এখন তো শুরু হয়ে গেছে মাল্টিপারপাস, এই মাল্টিপারপাসে যারা পরিচালনা পর্ষদ আছে তারা যদি কাজ করতে পারে ঠিক মতো 1 বছর, আগামী বছর অগাস্টে ইনশাল্লাহ আপনাদেরকে ডিভিডেন্ড দিতে পারবে মাশাআল্লাহ। তাই ডিভিডেন্ড না নিয়ে যাবেন কেন, লাভ তো নিতে হবে। তাই আমার পরামর্শ হচ্ছে সকল ক্ষেত্রে, মাল্টিপারপাসের ক্ষেত্রে এবং ট্রির ক্ষেত্রে বিনিয়োগের টাকাটা যারা একান্তই না নিলে হয় তারা ফেরত দেন, অসুবিধা নেই। আর যারা মনে করবেন ধৈর্য ধরতে পারবেন আরো কিছুদিন, 3 বছর অন্তত আপনারা বিনিয়োগের টাকা রাখেন, দেখবেন আপনি মুনাফা সহ নিতে পারবেন। যদি আমি একটা সাক্ষাৎকার বলেছি
যে এখন মুনাফা দেওয়া সম্ভব না, কথাটা সত্যি, এখন দেওয়া সম্ভব না, কিন্তু কিছুদিন যদি রাখেন তাহলে আমি মনে করি আপনাদেরকে ওই ব্যবসার অংশ থেকে একটা মুনাফা দেওয়া সম্ভব, লাভ দেওয়া সম্ভব। তাই টাকা সবাই পাবে, কারো টাকা মার যাবে না। আর অনেকে আছে আমাকে এমন জিজ্ঞাসা করেছে যে আমার কাগজপত্র নাই। কাগজপত্র যাদের হারিয়ে গেছে ভয় কিছু নাই, আপনাকে যে এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করেছে তাকে নিয়ে আসেন, অথবা সে যদি মারা যায়, তার যদি অস্তিত্ব না থাকে, তাহলে আপনি স্মরণ করার চেষ্টা করেন কোন মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে আপনি প্রজেক্টের বিনিয়োগ করেছিলেন। যে মোবাইল ফোন নাম্বারটা আপনি বিনিয়োগ করেছেন ওইটা আপনার আইডি নাম্বার হবে বিনিয়োগের। সেটা যদি মনে করতে পারেন, তাহলে সেটা যদি আমাদের মেইন কম্পিউটার সিস্টেমে টিপ দেয়, তাহলে কিন্তু আপনার কাগজপত্র ডকুমেন্টের একটা কপি পাওয়া যাবে, আপনি নিতে পারবেন। কিন্তু এই কপিটা নিতে হলে আপনাকে তখন কাগজপত্র হারিয়ে গেছে মর্মে আপনার নিজস্ব থানায় একটা জিডি করতে হবে। জিডি করে জিডির কপি সহ নিয়ে আপনি বলবেন যে আমার কাগজপত্র হারাই গেছে, আগে এই মোবাইল ফোন নাম্বারটা আমি ব্যবহার করতাম, নাম্বারটা মনে আছে, ফোনটা নাই বা সেটটা নাই, অসুবিধা নাই, টিপ দিয়ে বাড়ি করতে হবে। যদি মোবাইল নাম্বার যদি আপনার মনে না থাকে কোনো সমস্যা নেই, আপনি কোন গ্রুপে জয়েন করছেন সেইটা মনে করেন, কোন আপলাইন দিয়ে জয়েন করছেন সেটা মনে করেন। যদি সেটাও না থাকে তাহলে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, এগুলো যদি দিতে পারেন ডাটাবেজে সার্চ করে বাইর করা যাবে। আমাদের ডাটাবেজে সবাই ডাটা সংরক্ষিত আছে, কারো ডাটা মিসিং নাই। সুতরাং আপনি ভয় পাওয়ার কিছু নাই। এটাকে আমি বলি হিসাবের গরু, এটা বাঘেও মারতে পারে না। যাই হোক, টাকা পাবে সবাই দুটি কোম্পানি থেকে। বারবার আমি একটা কথা শুনে খুব বিরক্ত হই, বলে রফিকুল আমিন কবে টাকা দেবে। কিরে বাবা, আমি তো টাকা, আপনারা যখন আমার মানি রিসিপ্ট নিয়েছেন কোম্পানি থেকে, সত্যি করে বলেন তো মানি রিসিপ্টের মধ্যে কি মোহাম্মদ রফিকুল আমিন লেখা নেই? ওখানে তো লেখা ডেস্টিনি নাম, ডেস্টিনি প্রতিষ্ঠান থেকে আপনি এই বিনিয়োগ করেছেন আর মানি রিসিপ্ট নিয়েছেন, তার মানে প্রতিষ্ঠানেই টাকা দিতে পারবে সেই ব্যবস্থা করা আছে, এমন না যে দিতে পারবে না। যেমন ধরেন বিগত সরকার যে সমস্ত কাজ করে গেছে, বাকি বক্কা করে গেছে, এগুলো কি বিগত সরকার প্রদান দিচ্ছে? এখন তো বর্তমান সরকার প্রদান দিচ্ছে। এটাই তো নিয়ম। প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের ক্ষেত্রে যারা বর্তমান থাকবে তারাই বিগত দিনের দায় দেনা পরিশোধের কাজ করবে। আমাদের ক্ষেত্রে দায় দেনা দিতে কোনো সমস্যা নাই, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ আছে। এবার আসি, এই কাজে কিন্তু আমি সবাইকে সহযোগিতা করবো। যে বর্তমান পরিচালনা পর্ষদ আছে, এদের কাছে আমার মেসেজ হচ্ছে, আপনারা আমার কাছ থেকে সময় সময় সহযোগিতা চাবেন, আপনারা এই টাকা ফেরত দিতে পারবেন। আমি ততদিন পর্যন্ত লক্ষ্য রাখবো, ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো, যতদিন না আপনারা আপনাদের বিনিয়োগের টাকা ফেরত পান। যেদিন শুনবো যে আর কারো বাকি নাই, যেদিন শুনবো আর কারো টাকা বাকি নাই, সেদিন আমি বলবো তাইলে এখন ডেস্টিনিতে আমার বড় পদে থাকার দরকার নাই। আমি একটা জায়গায় থাকলেই হলো, একটা জায়গায় থেকে একটু কাজ করতে ভালো হলো। বড় বড় পদ দিয়ে আমি বিশ্বাস করি না যে বড় কোনো পজিশনে থেকে কাজ করতে হবে। কাজ করার লোক যে কোনো জায়গায় বসে কাজ করতে পারে। এখন আসি, আপনাদের একটা গণমাধ্যম, একটা নয় আসলে আপনাদের গণমাধ্যম আছে কয়েকটা, যেমন বৈশাখী টেলিভিশন, এটারও মালিক আপনারা, যেহেতু আপনারা ডেস্টিনি 2000 ডিস্ট্রিবিউটর, একটা বড় অংশের মালিক বৈশাখীর আপনারা। আবার দৈনিক ডেস্টিনিরও মালিক আপনারা। আমি একদিন দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ দেখলাম যে ভাইরা, দৈনিক ডেস্টিনির মালিক ডেস্টিনি না, এটার মালিক রফিকুল আমিন। এই লোকটা বোকা এবং জানেও না। দৈনিক ডেস্টিনি 2010 সালে একটি বোর্ড সভার মাধ্যমে, একটি বোর্ড মিটিং এর মাধ্যমে রেজুলেশন করে আমি সত্যত্যাগ করে দিয়ে দিয়েছি। শুধু সেখানে দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা হচ্ছে যে এখন থেকে দৈনিক ডেস্টিনি সাবসিডিজ দিবে, ডেস্টিনি গ্রুপ অফ কোম্পানি যেমন চালাবে তারা, আর যতদিন আমি চাই ততদিন আমাকে প্রকাশক সম্পাদক হিসেবে দৈনিক ডেস্টিনি রাখা হবে। না, দৈনিক ডেস্টিনির মালিক কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড, এবং এটা মালিকানা নিয়ে নেওয়া হয়েছে বোর্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে। সুতরাং এই তথ্যটা ভুল, যে লিখছে সে নিজেও জানে না, সে এটাও জানে না, সে আরো কি কি জানে না। যাই হোক, আপনারা যেটা করবেন, যেহেতু পত্রিকাটা আপনাদের, এই পত্রিকাটা আমি বড় আঙ্গিকে 9 জুন বাইর করতে চাই। এখন থেকে আমাদের যে কোনো সংবাদ, যে কোনো কথা, তথ্য, আপনাদের কথা দৈনিক ডেস্টিনির পাতায় পাতায় ছাপানো হবে। এই কারণে আমরা দৈনিক ডেস্টিনিকে, আগে ছিল আমাদের 12 পাতা, সেখান থেকে আমরা অনেক বড় আঙ্গিকে নিয়ে যেতে চাই। কেউ কেউ প্রস্তাব দিচ্ছে 16 পাতা, কেউ প্রস্তাব দিচ্ছে 32 পাতা, আমি প্রস্তাব দিচ্ছি 40 পাতা। 40 পাতা কেন? 40 পাতা এই জন্য আমি চাই 40 পাতার মধ্যে মূল সংবাদ থাকবে 16 পাতা, আর 12 পাতা থাকবে বিভাগীয় খবর। প্রত্যেক বিভাগের জন্য একটা করে পাতা ছেড়ে দেবো। এরপরে হচ্ছে কি, আর 12 পাতা থাকবে ব্যবসা বাণিজ্য শিল্প এগুলোর জন্য, মানে শিল্প প্রতিষ্ঠানের জন্য 12 পাতা থাকবে। এইভাবে 40 পাতা আমি চাচ্ছি। এখন এটা সফল করতে পারি, কিন্তু আপনারা যদি আমার পাশে দাঁড়ান। আপনারা বলবেন কিভাবে দাঁড়াবো? খুব সোজা হিসাব।
আমি এই আগামী মে মাসে একটা সফটওয়্যার অনলাইনে খুলে দেবো আপনাদেরকে। সেখানে আপনারা কারা কারা বাড়িতে দৈনিক ডেস্টিনি নিয়মিত ডেলিভারি নিতে চান, তারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি যদি একটা সংখ্যা দেখি যে কত লোক সাবস্ক্রাইব করলো, তাহলে আমি ওই নির্দিষ্ট সংখ্যক পত্রিকা ছাপাইতে পারি। আর যদি আমি ওইভাবে হিসাব করে ছাপাই, তাহলে কিন্তু আমার লোকসান হবে না। আমি কিন্তু পত্রিকার টাকা দিয়ে পত্রিকা বের করতে পারবো। আর যদি আমি অনুমান করে যদি আপনার পত্রিকা ছাপাইতে থাকি, লোকসানে চলে যেতে হবে। তাই আমি চাই না মুখ বন্ধ করে অনুমান ভিত্তিক পত্রিকা সংখ্যা ছাপানো। আমি চাচ্ছি অন্তত আপনারা যতজনে হোম ডেলিভারি নেবেন তার সাথে 10% যোগ করবো এক্সট্রা। তাই আমি আপনাদের সহযোগিতা চাই। আমি জানি এই গ্রুপটা অন্তত গ্রিন ফ্যামিলি যারা, এরা কিন্তু খারাপ না, অনেক বড় একটা টিম। আপনারা নিজেরাও যদি এই মে মাসের 2 তারিখের পর থেকে যদি খেয়াল রাখেন যে দৈনিক ডেস্টিনি ঘরে বসে পত্রিকা পাওয়ার কি উপায়, প্রথম আপনি সাবস্ক্রাইব করবেন ফ্রি। এখানে সাবস্ক্রিপশন করতে কোনো নাই, পয়সা লাগবে না। আপনি শুধু বলবেন যে আগামী 1 বছর আমি ঘরে বসে পত্রিকা চাই, এটাকে আপনি রেজিস্ট্রেশন করলেন। এরপরে আপনাকে হয়তো 2 মাস বা 3 মাসের একটা মানে খরচের টাকা আপনার কাছে আমরা অগ্রিম চাইবো, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে আপনাদের পত্রিকা ডেলিভারি দেওয়া শুরু হবে। এইটুকু কেন চাই? কারণ আমরা তো আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, আমাদের কম বেশি সবাই কিন্তু ব্যবসাও বন্ধ। তা আমরা 10 মিলি করি কাজ, সবাই মিলে সম্মিলিতভাবে যদি একটা কাজ করি, এটা সফল হবেই। এবং আমি জানি বেশি না, মাত্র 10,000 লোক যদি আমার এই পত্রিকার সাবস্ক্রিপশন করে ফেলে, তাতেও আমি বুঝবো যে এই পত্রিকা বের করা সম্ভব। আমি অনেক ছোট একটা সংখ্যা বললাম কিন্তু। আর যদি বলেন স্বপ্ন, সেটা হচ্ছে অবশ্যই আমি চাইবো যে পত্রিকাটা সাকসেসফুলি যেন বাংলাদেশের মার্কেটে একটা বিশাল ভূমিকা রাখে। এটার জন্য লাগবে সারা বাংলাদেশে 1 লাখ সার্কুলেশন। 1 লাখ সার্কুলেশনে যদি আমরা যেতে পারি, তাহলে মনে করেন বাংলাদেশের আমরা টপ 2-3টা পত্রিকা সারিতে চলে আসলাম এবং অনেক বড় মগর। এবং বাংলাদেশে আমরা প্রথম হবো 40 পাতা পত্রিকা, যেখানে প্রায় 16 পাতাই থাকবে বিজ্ঞাপনের জন্য আলাদা করে, একদম ওই যে বিজ্ঞাপন আলাদা এবং সংবাদ আলাদা। এবং আমরা একটা নিয়ম করে দেবো, আমাদের প্রথম পাতায় কোনো বিজ্ঞাপন যাবে না। 2টা জিনিস প্রথম পাতায় যাবে না, একটা হচ্ছে বিজ্ঞাপন, একটা হচ্ছে কোনো নেগেটিভ নিউজ যাবে না। আমরা সব পজিটিভ নিউজ ছাপাবো প্রথম পাতায়। জিনিসটা অনেকটা এরকম, আপনি যদি খালি পেটে যদি চানাচুর খান, সেদিন কিন্তু আর পুরো দিনটা ভালো যাবে না। চানাচুর আপনি খাবেন, ভালো খাবার খাওয়ার পরে খান না, অসুবিধা কি? ঠিক নেগেটিভ নিউজটা আমার কাছে এরকম মনে হয়েছে যে প্রথমে যদি আপনি নেগেটিভ নিউজ দেখেন পত্রিকা খুলে, আপনার দিনটাই খারাপ যাবে। তাই আমি চাই আপনার দিনটা যেন ভালো যায়। পত্রিকা নিয়ে আমি আপনাদের সহযোগিতা চাই এবং এটা দ্রুত আসবে আপনাদের কাছে। এবার আসলে আমি বলবো যে আমি আপনাদের কল্যাণে, আপনাদের নির্যাতনের কাহিনী, আপনাদের ন্যায় পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আমাদের অধিকার আদায় করা, এই বিভিন্ন কারণে আমি একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা ভাবনা করে শুরু করে দিয়েছি। এই রাজনৈতিক দল কিন্তু এমন না যে আমি জানুয়ারি মাসে বাইরে এলাম, ফেব্রুয়ারি মাসে চিন্তা করলাম, মার্চে এসে শুরু করে দিলাম, ব্যাপারটা এমন না। এই রাজনৈতিক সংগঠন করার ব্যাপারে প্রথম পরামর্শ দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব। উনি আমাকে 13 সালে বলছে যে আচ্ছা আমি জিজ্ঞাসা করছি আমরা কি ভুল করলাম যে আমাদেরকে জেল খাটতে হলো? বলে আমরা তো কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য না, তাই আমাদের এগুলো দাম দেয় না, জিজ্ঞাসাও করে না। আমরা যদি আজকে 3য় শ্রেণীর, 4র্থ শ্রেণীর, 5ম শ্রেণীর একটা রাজনৈতিক দলের সদস্য হইতাম, তবুও আমাদেরকে কেউ বলতো না এরা রাজনীতি করে। তা আমি বললাম এটা কি তাহলে ভুল হলো? বলে হ্যাঁ, চলেন আমরা এটা শুরু করি। এটা 13 সালে আইডিয়া দিছে মাথায়, কিন্তু এটা মাথার মধ্যে পাকাপোক্ত ভাবে বসে গেছে 22 সালের 12ই মে যখন প্রথম সাজা ঘোষণা করা হলো আমার বিরুদ্ধে 12 বছরের। এটা যে কত বড় সংক্ষুব্ধ হয়েছে আমি, কতটা অন্যায় আমার প্রতি করা হয়েছে, কোনো কিছুই করলাম না। কেন অন্যায় করা হয়েছে এবার আমি আপনাদেরকে সত্য কথা ভেঙে বলি। 12 মে যে জাজমেন্ট হয় তার 1 মাস আগের কথা, 10ই এপ্রিল। আর 10ই এপ্রিল বা 8ই এপ্রিল আমি আমার নিজের সাফাই সাক্ষী দিয়েছি। আপনারা যারা এখানে অ্যাডভোকেট আছেন তারা বুঝবেন, সাফাই সাক্ষীকে বলা হয় 342। আমি দাঁড়িয়ে 1 ঘন্টা সাফাই সাক্ষী দিয়েছি এবং সেখানে আমি সমস্ত কিছু বয়ান করেছি জজ সাহেবের কাছে এবং জজ সাহেব চুপচাপ সব শুনেছে। শোনার পর আমি শুধু জজ সাহেবকে এটা বলছি যে আমি জানি না আমার কি হবে, সাজা দিবেন না রেহাই দিবেন আমি জানি না, তবে আপনি নিশ্চিত থাকেন সমস্ত বিনিয়োগকারীদের টাকা আমার কোম্পানিতে সংরক্ষিত আছে, সবাই টাকা ফেরত পাবে, তাদের টাকা মার যাবে না। বলছে যে আপনি বলেন কিভাবে টাকা ফেরত দিবেন। জজ সাহেবের সুযোগ পেয়ে গেছে। আমি বলছি এই প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাপক সম্পত্তি কেনা হয়েছে, এই সম্পত্তি ডেভেলপ করলে তো কোনো কথাই নেই, আর যদি শুধু বিক্রিও করে দিই বর্তমানে এই সম্পত্তির দাম 5 গুণ থেকে 10 গুণ আছে। তখন জজ সাহেব বললেন হ্যাঁ এটা সঠিক।
তার মানে উনি কনভিন্স হলেন। এরপরে আসেন উনি কি বললেন, উনি দুদকের উকিলকে, দুদকের বাদীকে এবং আমার উকিলকে ডেকে বললেন, লার্ডেন আপনারা সবাই শুনেন, আপনারা এখন পর্যন্ত কিভাবে রফিকুল আমিনের অ্যাকাউন্টে টাকা মানি লন্ডারিং হয়েছে এই মর্মে কোনো দালিলিক প্রমাণ দেখাইতে পারেন নাই। কাকে বললো? দুদকের উকিলকে আর দুদকের বাদীকে বললো যে এখন পর্যন্ত, আজ পর্যন্ত আপনারা রফিকুল আমিনের বিরুদ্ধে কিভাবে তার অ্যাকাউন্টে মানি লন্ডারিং হয়েছে আপনারা কিন্তু দালিলিক প্রমাণ দেখাইতে পারেন নাই। আমি আর আপনাদেরকে 3 দিন সময় দিচ্ছি, নাকি 2 দিন বলছেন না, আর 2 দিন সময় দিচ্ছি। এর ভিতরে যদি তার বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো দালিলিক প্রমাণ না হাজির করতে পারেন, আমি আপনাদের পক্ষে রায় দিতে পারবো না। আমার মনে হয় জজ সাহেবের এই কথাটা এইভাবে বলা ঠিক হয়নি, আর এই কথাটা বলাই আমার জন্য কাল হয়ে গেছে। সাথে সাথে এই 1 মাস পরে যখন আমাদের সাজা শুরু হলো, রায় চেঞ্জ হয়ে গেল। যেখানে পাবো খালাস, সেখানে হয়ে গেল 12 বছর সাজা। এটা হলো প্রথম মামলা, তখন স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। যাই হোক, এরপর আসলো দ্বিতীয় মামলা। দ্বিতীয় মামলার ক্ষেত্রে আমি এইভাবে বললাম যে দেখেন, আমি তো অলরেডি 12 বছর সাজা খেটে ফেলছি, আমাকে ছাড়েন। এটা বলেছি 11ই অক্টোবর, ছাড়লো না। শুনানি হচ্ছে 28শে নভেম্বর, যেদিন আমার অতিরিক্ত সাজা খাটার চেয়ে বেশি হয়ে গেল, সেদিন বললাম যে আপনারা কি রায় দেবেন আমি জানি না, কিন্তু আমি ওয়াদা করতেছি যদি আমাকে নভেম্বর মাসে যদি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, এবং ডিসেম্বরের মধ্যে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে সমস্ত সম্পত্তি আমার কাছে হস্তান্তর করা হয়, আমি আপনার সাথে ওয়াদা করতেছি জানুয়ারি থেকে আমি টাকা দেওয়া শুরু করব। কিন্তু মাননীয় বিজ্ঞ আদালত আমাকে সেই রায় দিলেন না। উনি শুনলেন কার কথা? সেই অদৃশ্য হাতের কথা শুনলেন। অদৃশ্য হাতের ইশারায় উনি কি করলেন? আমাকে 12 বছর, শুধু আমাকে দেন নাকি, গণহারে একবার টপ টু বটম কার কি অপরাধ হয়েছে দেখা খবর দিত সবাই। আপনি বলেন তো, একটা মামলাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আসামি যার সাজা হয়, 19 নম্বর আসামি সেই সাজা হওয়া উচিত? আপনি কি জানেন বাকিদের সাজা কেন হয়েছে? আমাদের সাথে কমপক্ষে আরো 7 জন বিনিয়োগকারী, তারা কিন্তু বিনিয়োগকারী, তারা ডায়মন্ড, তারা শেয়ার হোল্ডার, তাদেরকে একটা অপরাধের জন্য তাদেরকে এই 12 বছর সাজা দিচ্ছে, যে তারা ট্রি প্ল্যান্টেশনের কমিশন খেয়েছে। তাদেরকে আমি ট্রি প্ল্যান্টেশন প্রমোশন করার জন্য কমিশন দিয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ট্রি প্ল্যান্টেশনের কমিশন তো আমি 17 লক্ষ লোকের দিয়েছি। তাহলে 17 লক্ষ লোকের বাদ দিয়ে ওই 7 জনকে আসামি বানানোর কি উদ্দেশ্য থাকতে পারে? আমি বলি কি উদ্দেশ্য থাকতে পারে? ওই 7 জন ব্যক্তি আমাদেরকে ব্যবস্থাপনা বিভাগে সার্বিকভাবে সহযোগিতা করতেন। তাদের 2 জন আমার সাথে কথা বলেছে এরপরে, আমি জেল থেকে বাইরে হওয়ার পরে। তারা বলেছে আমাদেরকে দুদক ডেকে নিয়ে মোজার আলী সরকার বলেছে যে আপনারা কি সাক্ষী হবেন না আসামি হবেন? তো তখন আমরা লিখেছি যে আমরা সাক্ষী হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই কোম্পানিতে কোনো দুর্নীতি হয় নাই, ওনারা নির্দোষ, ওনাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর ওই অপরাধে তাদেরকে আসামি করা হয়েছে। বুঝতেছেন আপনি কিছু? তারা কেন সাক্ষী হয় নাই? শুধু এই অপরাধে তারা আসামি হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না। আজকে তারা দেশ থেকে পালিয়ে বিদেশে দাঁড়াচ্ছে, এইটা তো আমি আশা করি নাই। আমি তাদেরও মুক্তি দাবি করছি। তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, ইভেন বর্তমান দুদকের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমি জানি। তার কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আপনি আমাদের এই মামলাটা পর্যালোচনা করুন। যে সমস্ত আসামিদেরকে খামাখা জড়িয়ে নেওয়া হয়েছে, এদের মামলা প্রত্যাহার করে নেন, এবং দরকার হলে আমাকে ডাকেন, আমার আবার নতুন করে ট্রায়াল করেন সামনাসামনি, কোনো অসুবিধা নাই। আমি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নেন। আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। কারণ আমরা যদি এই 2টা কোম্পানিতে যদি আমরা অপরাধ করতাম, তাহলে আমাদের বিরুদ্ধে কিন্তু দুদকের আইনে বা মানি লন্ডারিং আইনে মামলা হয় না। মামলা হইতে হবে সমবায় সমিতি আইন, এবং রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক হইতে হবে এটার বাদী। তো যেটা বলছিলাম, এখানেও কিন্তু ম্যাল প্র্যাকটিস করা হয়েছে। তো এই জিনিসটা আপনারা জেনে রাখেন যে এই মামলাগুলো সাজানো, আপনারা কোনো চিন্তা করবেন না। এবার আসি আমি আম জনতা পার্টি কেন করলাম, আপনাদের পক্ষে কথা বলার জন্য, জনগণের, বাংলাদেশের সাধারণ মানুষের, জনগণের কথা বলার জন্য, যাতে আমাদের কথা মহান সংসদ ভবন পর্যন্ত পৌঁছায়। আম জনতা পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টির কোনো অন্য কোনো খারাপ উদ্দেশ্য নাই, কোনো লোভনীয় উদ্দেশ্য নাই যে আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থা আসতে চাই। এটা ভুল কথা। আসল কথা কি জানেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো যে আমরা ভাই শান্তিপ্রিয় নিরীহ মানুষ।
আমরা দুবেলা খেয়ে শান্তিমতো আমাদের কর্মজীবন আমরা চালিয়ে যেতে চাই। আমাদের এত রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। তো বলবেন রাজনীতি করছেন কেন? দেখলাম যে রাজনীতির মঞ্চই হচ্ছে একটা মাত্র মঞ্চ যেখান থেকে আওয়াজ তুললে আওয়াজটা যথাযথ জায়গায় যায়। তাই আমরা আওয়াজ তুলতে চাই এবং এই মঞ্চে আপনারা যারা নিজেদেরকে নির্যাতিত মনে করবেন কেবলমাত্র তারাই